কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের। আজকে করব পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় H2SO4, P2O5, CaO ক্যালসিয়াম অক্সাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়া যেহেতু একটি ক্ষারধর্মী গ্যাস, সুতরাং H2SO4 ও P2O5 এই দুটোকে নেওয়া যাবে না, কারণ এরা হচ্ছে অ্যাসিড বা অম্লধর্মী, এবং আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। তাই জন্যে হয় আমাকে ক্যালসিয়াম অক্সাইড নাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। এখন ক্যালসিয়াম অক্সাইড তো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে একটি যৌথ যৌগ উৎপন্ন করে। তাই জন্য ক্যালসিয়াম ক্লোরাইডকেও ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় CaO ক্যালসিয়াম অক্সাইডকে। এবং বিক্রিয়াগুলো নিচে লিখে রেখেছি। অ্যামোনিয়া H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম সালফেট, এবং অ্যামোনিয়া ফসফরাস পেন্টাঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ফসফেট, এবং অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং 8 অণু অ্যামোনিয়ার একটি যৌথ যৌগ। নেক্সট প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল, ডি বাদামি। অপশন সি গাঢ় নীল হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রথমে কপার সালফেটের জলীয় দ্রবণে অল্প পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে বা জলীয় অ্যামোনিয়া বলতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকেই বোঝায়। যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে একটি নীলাভ সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। সেই নীলাভ সাদা অধক্ষেপে যদি আবার অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া দেওয়া হয় তাহলে সেই দ্রবণটা গাঢ় নীল বর্ণ ধারণ করবে। পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন, কালো জলের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন হয়? অপশন এ অ্যামোনিয়া, বি ইউরিয়া, অপশন সি H2S, অপশন ডি H2SO4। ইউরিয়া হচ্ছে সঠিক উত্তর। তারপরে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় অ্যামোনিয়া H2S না N2 না HCl? উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন, নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। তারপরে অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত সালফিউরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত সালফিউরিক অ্যাসিড। তারপরে নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কী হয়? অপশন এ বেগুনি, কমলা, সবুজ, গোলাপি। কারণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ হয় ক্ষারীয়, আর ক্ষারের সাথে ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে সেই দ্রবণের বর্ণ গোলাপি হয়ে যায়। তারপরে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে NO, নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্নতে যাব। এখানে একটা কথা বলে রাখি, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ কী হয়? এখানে আমরা একটা কথা পাবো বা একটা প্রশ্ন পাবো, বিলীয়মান রং কী? বিলীয়মান রং কী? এই কথাটা পাবো, বিলীয়মান রং। তো কি হয় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণের বর্ণ গোলাপি হয় ঠিকই, কিন্তু অ্যামোনিয়া কি হয়? অ্যামোনিয়া একটি উদ্বায়ী পদার্থ। এবার যখন সেই জলীয় দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে যায় তখন তাহলে দ্রবণে খালি জল থাকলো, সেটা প্রশম হয়ে যায় এবং ওই যে গোলাপি রঙটা ছিল ওই গোলাপি রঙটা হারিয়ে যায়। এইভাবে রঙটা বিলীয় হয়ে যায়, ওই জন্য এইটাকে বলা হচ্ছে বিলীয়মান রং। এটা অনেক জায়গাতে প্রশ্ন দেয় যে বিলীয়মান রং কী? তাহলে বিলীয়মান রং কিছুই না, বিলীয়মান রং হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে সেটা গোলাপি বর্ণ ধারণ করে। এখন অ্যামোনিয়া একটি উদ্বায়ী গ্যাস হওয়ায় দ্রবণ থেকে অ্যামোনিয়া বেরিয়ে গেলে দ্রবণে জল পড়ে থাকে এবং সেই দ্রবণটি প্রশম দ্রবণে পরিণত হয়। এখন প্রশম দ্রবণে ফেনলফথ্যালিনও বর্ণহীন হয়ে যায়, ওই জন্য সেই যে গোলাপি রং ওটা হারিয়ে যায়। এটাকেই বলা হচ্ছে বিলীয়মান রং। পরের প্রশ্ন, কোনটির জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধক্ষেপ পড়ে না? উত্তর হবে জিঙ্ক সালফেট। কারণ আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা শ্রেণী আছে, সেখানে পরপর করে কিছু মৌলের নাম দেওয়া আছে। যদি সেই শ্রেণীটা দেখতে পাওয়া যায় তাহলে সেখানে দেখা যাবে জিঙ্ক উপরের দিকে রয়েছে, আর কপার, তারপরে AgPb মানে সীসা, লেড, এরা সব নিচের দিকে রয়েছে। ওই জন্য এদের কাছ থেকে
H2S এই গ্রুপগুলোকে প্রতিস্থাপন করতে পারে না, এদের কাছ থেকে পারে, কিন্তু জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে অবস্থিত হওয়ায় জিঙ্কের কাছ থেকে এই SO4টা প্রতিস্থাপন করতে পারে না। তারপরের প্রশ্ন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? বেগুনি রং উৎপন্ন হয়। তারপরের প্রশ্ন, এবার অতি সংক্ষিপ্ত মার্কস 1-এর প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত? উত্তর হবে 35%। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। এখানে 35% প্রায় কথাটা লিখে দিলে ভালো হয়, 35% প্রায়। আর লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আর আপেক্ষিক গুরুত্ব একটি একক ভিনরাশি। তারপরে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। তরল অ্যামোনিয়া কি হয়? তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে ব্যবহার করা হয়। ব্যবহার হচ্ছে কি? হিমায়ক রূপে ব্যবহার করা হয়। হিমায়ক রূপে ব্যবহার করা হয়, হিমায়ক রূপে ব্যবহার করা। এছাড়াও আরও অনেক আছে। তারপরে যাই হোক, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? এমই সূত্র, অর্থাৎ মাধ্যমিক 2017 সালের প্রশ্ন ছিল এটা। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া আর অপরটি হলো কি? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। তারপরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে আবার বললাম, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে আমরা বুঝবো কি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত হলো NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এইটাকে বুঝবো। তাহলে বিক্রিয়াটা যদি লেখা যায় তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এটা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটি সাদা আঠালো অধক্ষেপ, অধক্ষেপকে সাধারণত আমরা নিচে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন এখানে যদি 3 বসাই তাহলে আশা করি বিক্রিয়াটার সমতা বিধান হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 3 বসালে বিক্রিয়াটার সমতা বিধান হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে সাদা অধক্ষেপ পড়ে। ওটাকে লিখে দিই তাহলে, সাদা অধক্ষেপ পড়ে। ঠিক আছে, তাহলে আমাকে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? তাহলে তার সংকেত হচ্ছে এটা AlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এবার একই রকম করে যদি আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণে দিই, ফেরিক ক্লোরাইড মানে FeCl3, এটা হলো ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডে যদি দিই তাহলেও একই রিয়াকশান হবে, খালি অ্যালুমিনিয়ামের জায়গায় Fe বসবে। তাহলে এক্ষেত্রে তৈরি হবে ফেরিক হাইড্রক্সাইড, এর অধক্ষেপ তৈরি হবে প্লাস একই ঘটনা 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের বর্ণ সাদা, কিন্তু ফেরিক হাইড্রক্সাইডের বর্ণ হবে বাদামি। ফেরিক হাইড্রক্সাইড বর্ণ কি হবে? বাদামি। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ যেটা হলো সেটা হলো সাদা অধক্ষেপ, আর FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রক্সাইডের যেটা অধক্ষেপ সেটা হলো বাদামি। এইভাবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে ধাতব ক্যাটায়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়। আমরা যখন 11-এ উঠব তখন সেই 11-এ প্র্যাকটিক্যালে এই জিনিসগুলো করানো হয়। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাহায্যে অ্যালুমিনিয়ামের শনাক্তকরণ, আর FeCl3 সাহায্যে Fe3+, এখানে আছে Fe3+ মূলক শনাক্তকরণ, আর এটা অ্যালুমিনিয়াম C+ মূলক শনাক্তকরণ। তো এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে
অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে পার্থক্য কীভাবে করবে? তাহলে এভাবে লিখব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা অধক্ষেপ পড়ে, আর ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া হলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। যেখানে সাদা অধক্ষেপ পড়ে সেটা তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, আর যেখানে বাদামি অধক্ষেপ পড়ে সেটা হলো ফেরিক হাইড্রক্সাইড। নেক্সট পরের প্রশ্ন, নেসলার বিকারক কি? এর সংকেত লেখো। নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক মার্কারি থেকে এসছে অর্থাৎ পারদ, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় মিশ্রণ বা ক্ষারীয় দ্রবণ এটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। এবং এর সংকেত কি? এই যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর সংকেতটা হলো এখানে এরকম না, K2Hg(I4) এটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সংকেত বা যাকে আমরা বলি নেসলার বিকারক। তারপরে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কি কি? একটা হলো অ্যামোনিয়া আর একটা হলো কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। তার বর্ণ ও সংকেত, আচ্ছা বিক্রিয়াটি লিখি। লেড নাইট্রেট অর্থাৎ PbNO3(2), লেডের যোজ্যতা যেহেতু 2, তাহলে এটা হলো লেড নাইট্রেট প্লাস H2S, তাহলে এর সাথে বিক্রিয়া করানো হবে কি H2S হাইড্রোজেন সালফাইডের, তাহলে তৈরি হবে লেড সালফাইড অর্থাৎ PbS প্লাস 2HNO3, 2 অণু নাইট্রিক অ্যাসিড। ঠিক করেছি? হ্যাঁ, লেড নাইট্রেট এর সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় তৈরি হবে লেড সালফাইড আর 2 অণু নাইট্রিক অ্যাসিড। আবার একই রকম করে যদি সিলভার নাইট্রেটকে নেওয়া হয় AgNO3, সিলভার নাইট্রেটকে যদি নেওয়া হয় তার সাথেও যদি বিক্রিয়া করানো হয় তাহলেও একই ঘটনা ঘটবে, তৈরি হবে AgS প্লাস HNO3। এখানে H দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে হলো 2, N হলো দুটা এখানটায়, তাহলে N হলো এখানে দুটা, বিক্রিয়াটা মিলছে না কেন? এখানে Ag2S হবে, সিলভারের যোজ্যতা 2, তাহলে Ag2S যদি হয় তাহলে এবার যদি করি এবার আশা করি মিলে যাবে। হ্যাঁ, এবার মিলে গেছে, তাহলে এরকম করে হবে। এবং এই যে Ag2S এটারও অধক্ষেপ কালো, তাহলে একই রকম রিয়াকশন, খালি একটু ব্যালেন্সের আর সংকেত একটু আলাদা। যাই হোক, তারপরে রসায়নাগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটির প্রয়োজন? অ্যামোনিয়া। একটু আগে দেখলাম যে কী করে Fe3+ আর Al3+ এর মধ্যে পার্থক্য করা হচ্ছে। তারপরে বরফ কারখানায় ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? শীতলীকরণের কাজে হবে অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়, কারণ এটা লিখেছিলাম তরল অ্যামোনিয়ার ব্যবহার হিমায়ক রূপে ব্যবহার করা হয়, সেটা হলো এটা। তারপরে ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে কোন গ্যাস পাওয়া যায়? সেটা হলো কি অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। ক্যালসিয়াম সায়ানামাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি, আর্দ্র বিশ্লেষিত করলে কি, আর্দ্র বিশ্লেষিত মানে হচ্ছে জলের সাথে বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ মানে জলের সাথে বিক্রিয়া, তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এবং বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম সায়ানামাইড মানে CaCN2 প্লাস H2O থেকে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস অ্যামোনিয়া। এখানে N দুটো আছে, এখানে 2, 3 দুগুণা 6, 3H2C। হ্যাঁ, তাহলে এটা হলো বিক্রিয়া। তারপরে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম লেখো। এটা তো আমরা সবাই জানি H2S হাইড্রোজেন সালফাইড। তারপরে দুটি গ্যাসের সমন্বয়ে একটি কঠিন পদার্থের নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। কী করে তৈরি হয়? যেখানে NH3 একটা গ্যাস
প্লাস HCl হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস, এই দুজনের বিক্রিয়ায় তৈরি হয় NH4Cl, যেটা হচ্ছে কঠিন বা সলিড। তারপরের প্রশ্ন, ক্ষারীয় H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এর জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন দেখা যায়? বর্ণ বেগুনি বর্ণ ধারণ করে দ্রবণ, তাই তো, বেগুনি বর্ণ ধারণ করে। তারপরের প্রশ্ন, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7, একদম কমলা রঙের দেখতে হয় পটাশিয়াম ডাইক্রোমেট, এবং এই পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া ঘটানো হবে। এবার আম্লিক বলেছে, তাহলে আম্লিক বলতে এখানে থাকবে হচ্ছে H2SO4 প্লাস থাকবে কার বিক্রিয়া ঘটা হচ্ছে H2S, তাহলে H2S এর বিক্রিয়া এখানটায় হবে। তাহলে এখান থেকে তৈরি হবে ক্রোমিক সালফেট Cr2SO4 প্লাস K2SO4 প্লাস K2SO4 মানে পটাশিয়াম সালফেট প্লাস 3S 3 অণু সালফার প্লাস তৈরি হবে হচ্ছে জল, প্লাস তৈরি হবে 7 অণু জল। আমি বিক্রিয়াটা কিন্তু দেখে দেখে লিখলাম, কারণ খুব কঠিন একটা রিয়াকশন, মানে দেখে দেখে বলতে সমতা বিধানটা দেখে দেখে করব। তাহলে এখানে হবে 3H2S আর 4H2SO4 আর বাকি সব, হ্যাঁ এবার ঠিক আছে। এটা একটা কঠিন বিক্রিয়া, এটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এটা সমতা বিধান করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আর বোর্ডের নিয়ম আছে যে রিয়াকশন যদি সমতা বিধান না করে দেওয়া হয় হাফ নাম্বার কাটা যাবে। তো যাই হোক, তাহলে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? K2Cr2O7, এটা হচ্ছে কমলা বর্ণ হয়, এটা হচ্ছে কমলা বর্ণের দ্রবণ। সেই কমলা বর্ণের দ্রবণ সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণে পরিণত হয়, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণে পরিণত হয়। তারপরের প্রশ্ন, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সাথে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করা হয়? সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণ, NaNO2 জলীয় দ্রবণ, NaNO2 সোডিয়াম নাইট্রাইট এর জলীয় দ্রবণ। ঠিক আছে। তারপরের প্রশ্ন, রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? H2S হাইড্রোজেন সালফাইড। তারপরে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? বাদামি রং উৎপন্ন হয়। ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। ওলিয়ামের রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, যার সংকেত H2S2O7। তারপরে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির অনুঘটকটি কি হয়? প্ল্যাটিনাম বা V2O5 এর পুরো নাম কি? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। অসওয়াল্ড পদ্ধতিতে এটাই হচ্ছে অনুঘটক। তারপরে চিলি সল্টপিটার কি? চিলি সল্টপিটার বলা হয় সোডিয়াম নাইট্রেটকে, NaNO3, এই NaNO3 কে বলা হচ্ছে চিলি সল্টপিটার। এবং অ্যাকোয়ারিজিয়া কি?
অ্যাকোয়ারিজিয়া হলো 3:1 অনুপাতে মিশ্রিত 3:1 অনুপাতে মিশ্রিত HCl ও HNO3 এর মিশ্রণ, HCl ও HNO3 এর মিশ্রণ, এটাকে বলা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। সরি একটু ভুল হয়ে গেছে। অসওয়াল্ড পদ্ধতিতে HNO2 প্ল্যাটিনাম হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এটা স্পর্শ পদ্ধতি, মিস্টেক, সরি। আর অ্যাকোয়ারিজিয়াটা সম্ভবত আমার একটু গন্ডগোল লাগছে। 3:1 অনুপাতে 3:1 এটা অনুপাত, ঠিক আছে। এখন HCl HNO3, যাই হোক আমি এটা কমেন্টে লিখে দেবো, হ্যাঁ। মার্কস 2-3 প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হলো 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট NH3 অর্থাৎ অ্যামোনিয়া এর গাঢ় জলীয় দ্রবণ। ঠিক আছে, তারপরে অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটে? বিক্রিয়া সমৃদ্ধ সমীকরণ দাও। অথবা বলতে এরকমই দুটো প্রশ্ন, উত্তর একই হবে। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। এটা করলাম, যাই হোক আরেকবার করি। অ্যামোনিয়া একটা গ্যাস প্লাস HCl একটা গ্যাস, এর সাথে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl, যেটা হচ্ছে একটা কঠিন। তাহলে অ্যামোনিয়ার সাথে HCl গ্যাসের বিক্রিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা প্রথম প্রশ্নের উত্তর। আবার দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, এটাও একই। ঠিক আছে, দুটো প্রশ্নের একটাই উত্তর। তারপরে স্মেলিং সল্ট কি? এটি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? স্মেলিং সল্ট হলো অ্যামোনিয়াম কার্বনেট NH4, NH4 2CO3, আচ্ছা, অ্যামোনিয়াম কার্বনেট এবং হচ্ছে ও চুন জলের মিশ্রণ, চুন জল বলতে CaOH2 এর মিশ্রণ, এটাকে বলা হচ্ছে স্মেলিং সল্ট। এবার স্মেলিং সল্ট কি কাজে ব্যবহার করা হয়? স্মেলিং সল্ট অজ্ঞান হয়ে যাওয়া মানুষের জ্ঞান ফিরেতে ব্যবহার করা হয়। কি করে ব্যবহার করা হয়? এই যে স্মেলিং সল্ট আছে, মানে এর যে মিশ্রণটা আছে, বিক্রিয়াটা লিখি, NH4 2CO3 প্লাস CaOH2, এই যে মিশ্রণটা অর্থাৎ স্মেলিং সল্টের যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটাকে যদি একটা বোতলে রাখা হয়, এবার বোতলটাকে যদি ঝাঁকানো হয় বা উত্তপ্ত করা হয় বা হাতে নিয়ে ঘষা হয়, যদি বোতলটাকে ঝাঁকানো হয় বা উত্তপ্ত করা হয় বা যদি হাতে নিয়ে ঘষা হয়, তাহলে এই যে স্মেলিং সল্টের যে মিশ্রণ, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবং সেই বিক্রিয়াটা হলো এরকম, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু অ্যামোনিয়া প্লাস তৈরি হয় 2 অণু জল। ঠিক আছে, তো স্মেলিং সল্ট আর এটি তৈরিতে তাহলে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটি তৈরিতে কি গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। যেহেতু অ্যামোনিয়াম কার্বনেট, ওই জন্য অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় স্মেলিং সল্ট প্রস্তুতিতে। এবার 4 নম্বর প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। এবার এটার অথবা বলতে অনুরূপ প্রশ্ন, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। অথবা উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। অথবা দেখাও অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তাহলে এই সমস্ত এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তরই হচ্ছে ওই একটা বিক্রিয়া দিয়েই আমরা করতে পারবো। সেই বিক্রিয়াটা কি? এটা হচ্ছে এরকম, 3CO কিউপ্রিক অক্সাইড, তার সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হবে
3Cu প্লাস N2 মানে নাইট্রোজেন প্লাস 3 অণু জল। তাহলে এই বিক্রিয়াটা দিয়ে এইটা হলো কি একটা অ্যামোনিয়ার। প্রথম প্রশ্নের উত্তরটাকে বুঝে নিই। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। তাহলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কপার, নাইট্রোজেন এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে। এবং এখানে হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে। কারণ কি? অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, এই বিক্রিয়া দ্বারা প্রমাণ করা হয়। আর অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এখানে যদি দেখা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এবার অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে এটা তো আমরা লিখে করলাম, কিন্তু যদি পরীক্ষাগারে দেখাতে হয় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তাহলে এই বিক্রিয়াটা করে থামলে হবে না। এই বিক্রিয়াটা করার পরেও আরও আমাকে কিছুটা স্টেপ চালিয়ে যেতে হবে। কি করে করব? এই যে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হলো, এই নাইট্রোজেন গ্যাসকে আমরা একটা গ্যাস জারে ভরবো। এবার সেই গ্যাস জারে একটি ম্যাগনেসিয়াম, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে প্রবেশ করাবো। তাহলে তৈরি হবে Mg 3Mg। এই বিক্রিয়াটা আমাদের চেনা বিক্রিয়া। 3Mg প্লাস N2 দিয়ে তৈরি হবে Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ঠিক আছে। এবার এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যদি আবার জলের সাথে বিক্রিয়া করানো হয় বা জলে দ্রবীভূত করা হয়, ফুটন্ত জলে, অবশ্যই সেটা ফুটন্ত জলে যদি দেওয়া হয়, তাহলে এখান থেকে তৈরি হবে 3MgOH2 প্লাস 2 অণু অ্যামোনিয়া। তাহলে এখান থেকে অ্যামোনিয়া একটি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তারপরের প্রশ্ন, উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে? অথবা দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন গ্যাস বর্তমান। উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে? উত্তপ্ত সোডিয়ামের উপরে যদি চালনা হয় তাহলে সোডামাইড উৎপন্ন হয়। তো বিক্রিয়াটা হচ্ছে এরকম, সোডিয়াম প্লাস অ্যামোনিয়া, তাহলে তৈরি হবে হচ্ছে NaNH2, ব্যালেন্সটা পরে করছি, NaNH2, আর তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এবার যদি ব্যালেন্স করতে হয় তাহলে এখানে H2 আছে, এখানে দুটো, এখানে দুটো, 2 দুগুণা 4টা, 2 দুগুণা 4টা, তাই তো? তাহলে এখানে হলো 2 দুগুণা 4, এখানে হলো 2, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে প্রথমে ধাতু, তাহলে 2Na ধাতু হলো। আর তারপরে এখান থেকে যদি করি তাহলে এখানে যদি বসাই 2, তাহলে দেখি আশা করি হয়ে গেছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এবার 3 দুগুণা 6, 2 দুগুণা 4, হ্যাঁ এবার হয়ে গেছে। তাহলে এইটাকে বলা হচ্ছে সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড। আর এই যেখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, একই রকম করে এই হাইড্রোজেনটাকে গ্যাস জারে ধরলাম। এবার এই গ্যাস জারে মানে হাইড্রোজেনকে ধরার পরে সেই গ্যাস জারে যদি আমরা একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাই, তাহলে ওই পাটকাঠিটি নীল শিখায় জ্বলে ওঠে। এর দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বর্তমান। তারপরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এটা তো আমরা করলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে AlCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানে NH4OH তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা জেলির মতো থকথকে অধক্ষেপ প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার যদি রিয়াকশানকে যদি সমতা বিধান করতে হয় 3 ব্যাস হয়ে গেছে। তারপরে প্রশ্ন, অ্যামোনিয়ার গ্যাস প্রস্তুতির পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী? একটা হচ্ছে অ্যামোনিয়ার যে কোনো লবণ নিলাম, যেমন NH4Cl, তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আমি সোজাটাই করছি, আরও অনেকটি হয়
বিক্রিয়ার শর্ত কি, একটু হিট দিতে হবে, উত্তপ্ত করতে হবে। আর বিক্রিয়ার সমীকরণ যেটা হবে সেটা হলো 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড 2NH4Cl প্লাস CaO, যদি এখানে হিট দেওয়া হয় তাহলে তৈরি হবে 2 অণু অ্যামোনিয়া প্লাস CaCl2 প্লাস H2O। নেক্সট পরের প্রশ্ন, গাঢ় H2SO4 দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করা যায় না কেন? এখানে একটা লিখে রাখি যে গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, তার জন্য এই কী করে, এই যে H2S আছে এই H2Sকে ভেঙে চুরে চুরমার করে দেয়, দিয়ে তৈরি করে H2S প্লাস H2SO4, অবশ্যই সেটা হবে কি গাঢ়, তৈরি করে সালফার যেটা নিচে পড়ে থাকে, প্লাস তৈরি করে সালফার ডাইঅক্সাইড প্লাস 2 অণু জল। এই জন্যই গাঢ় H2SO4 দ্বারা H2S গ্যাসকে শুষ্ক করা যায় না, কারণ H2SO আম্লিক, H2SO4ও আম্লিক, তাহলে করাই যেতে পারতো, কিন্তু এই যে তীব্র জারক অ্যাসিড হওয়ায় ব্যবহার করা হয় না। তারপরের প্রশ্ন, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। তাহলে কি ঘটে, কপার সালফেট মানে হচ্ছে CuSO4 কপার সালফেট, এটার বর্ণ অবশ্য নীল হয়, প্লাস H2S মানে হাইড্রোজেন সালফাইড, এটা যদি বিক্রিয়া করানো হয় তাহলে তৈরি হবে CuS প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাহলে এইটা তৈরি হবে, ঠিক আছে। এবং এটা কি রঙের অধক্ষেপ, এটা অবশ্যই কালো রঙের অধক্ষেপ। তারপরে প্রশ্ন, H2S গ্যাসের সংস্পর্শে রূপোর জিনিস এবং তৈলচিত্রের রং কালো হয়ে যায় কেন? রূপোর জিনিস কালো হয়ে যায় কারণ রূপোর জিনিস H2S গ্যাসের সংস্পর্শে এসে তৈরি করে Ag2S তৈরি করে, একটু আগে দেখলাম Ag2S তৈরি করে। আর তৈলচিত্রের সাদা রং কালো হয়ে যায় কারণ কি, তৈলচিত্রের সাদা রঙে ব্যবহার করা হয় লেড হোয়াইট নামে একটি রং, লেড হোয়াইট নামে একটি রং ব্যবহার করা হয়, যেখানে থাকে লেড মানে পিবি, লেড বলতে এখানে পিবির কথা বলা হয়েছে, লেড হাইড্রক্সাইড মানে PbOH2, আর থাকে পিবি লেড কার্বনেট, এই লেড হোয়াইটে। এবং আমরা জানি লেডের যে কোনো যৌগের সাথে H2S বিক্রিয়া করে লেড সালফাইড উৎপন্ন করে, যার বর্ণ হয় কালো। বিক্রিয়াগুলো লিখে ফেলি, তাহলে যদি রূপোর ক্ষেত্রে দেখি তাহলে 2Ag প্লাস H2S, তাহলে এটা তৈরি করে হচ্ছে Ag2S প্লাস H2, এই জন্য রূপোর জিনিস কালো হয়ে যায়। আর এবার তৈলচিত্র কালো হয় কেন? তৈলচিত্র কালো হওয়ার বিক্রিয়াটা হলো PbOH2 প্লাস H2S তৈরি হবে PbS, যার বর্ণ কালো, প্লাস 2 অণু জল। অন্যদিকে লেড কার্বনেটের সাথে হাইড্রোজেন সালফাইডে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হবে PbS, এটারও অধক্ষেপ তৈরি হবে, প্লাস H2CO3, ঠিক আছে, H2CO3। এবং এখান থেকে আর একটা জিনিস আমরা জেনে রাখি যে তাহলে এর থেকে বাঁচার উপায় কি, মানে তৈলচিত্রের সাদা রং কালো হয়ে গেল, মানে লেড সালফাইডের অধক্ষেপ পড়লো, এবার এর থেকে বাঁচার উপায় কি আমি এখানে লিখছি। এবার এর থেকে বাঁচার উপায় বা একে পরিষ্কার করার উপায় হলো, লেড সালফাইডে যদি হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা হয়, লঘু হাইড্রোজেন পারক্সাইড মানে H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এই দ্রবণ দিয়ে যদি ধুয়ে ফেলা হয় তাহলে PbSO4 অর্থাৎ লেড সালফেট তৈরি হয়,
অর্থাৎ লেড সালফেট হচ্ছে সাদা, আবার সাদা রং ফিরে আসে। PbSO4 আর প্লাস হচ্ছে 4H2O। ঠিক আছে, তাহলে কালো রং তৈরি হয় এবং কালো, তাহলে এখান থেকে অনেক সময় অনেক স্কুলেই প্রশ্ন দেয় যে কালো রঙকে পরিষ্কার করার জন্য কি করা হয়, তাহলে না H2O অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের লঘু দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা হয়, তাহলে সেটা লেড সালফেটে পরিণত হয়, লেড সালফাইড লেড সালফেটে পরিণত হয় এবং সেটি আবার পুনরায় সাদা রং ফিরে পায়। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে N2 গ্যাস প্রস্তুত করা হয় না কেন? অ্যামোনিয়াম নাইট্রাইট বলতে NH4, অ্যামোনিয়াম নাইট্রাইট, হ্যাঁ NH4NO2। এই NH4NO2 হলো খুবই একটি অস্থায়ী যৌগ। NH4NO2 খুবই একটি অস্থায়ী যৌগ। এখন NH4NO2কে যদি সরাসরি উত্তপ্ত করা হয় তাহলে এটি অত্যন্ত তাপ উৎপাদক করে, অত্যন্ত তাপ উৎপাদক বিক্রিয়া, অত্যন্ত তাপ উৎপাদিত হয়, অত্যন্ত তাপ উৎপাদিত হয়। যদি অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করা হয় তাহলে অত্যন্ত তাপ উৎপাদিত হয়, যার জন্যে কি হয়, যার জন্যে বিক্রিয়াটি অতি দ্রুত সংঘটিত হয়, বিক্রিয়া অতি দ্রুত সংঘটিত হয় এবং বিস্ফোরণের সম্ভাবনা থাকে, বিস্ফোরণের সম্ভাবনা থাকে। তাই জন্য অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত না করে বিক্রিয়াটিকে দুটো ধাপে সংঘটিত করা হয়। নাইট্রোজেন প্রস্তুতির দুটো ধাপ আছে বিক্রিয়ার, যেটা আমরা যখন নাইট্রোজেন প্রস্তুতিতে যাব তখন সেটা করব। তারপর প্রশ্ন, নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? কারণ আমরা জানি N2 অণুতে, যদি N2 অণুতে দুটি N পরমাণু, তিনটি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তিনটি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাই জন্য এদের বন্ধনগুলো ব্রেক করতে খুব শক্তির প্রয়োজন হয় আর এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। রাসায়নিকভাবে বলতে নিষ্ক্রিয় বলতে সাধারণ উষ্ণতায় বা সাধারণ অবস্থায়, উত্তাপ দিলে তখন আবার বিক্রিয়া করে। তারপরে জ্বলন্ত Mg ফিতাকে N2 পূর্ণ অর্থাৎ জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে কি ঘটে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়, Mg3Mg প্লাস N2 তৈরি হয় Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তারপরে নাইট্রোলিম কিভাবে উৎপন্ন করা হয়, নাইট্রোলিম কিভাবে উৎপাদন করা হয়, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড CaC2 প্লাস নাইট্রোজেন, ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেন 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে তৈরি হয় CaCN2 অর্থাৎ এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস তৈরি হয় কার্বন। এই যে দুটো মিশ্রণ, এই দুটো মিশ্রণকে একত্রে বলা হচ্ছে নাইট্রোলিম। এবং এই নাইট্রোলিম ব্যবহার কি, নাইট্রোলিমের ব্যবহার আমরা সবাই জানি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন? কারণ হচ্ছে যে SO3 সালফার ট্রাইঅক্সাইডকে জলে দ্রবীভূত সরাসরি করা হলে প্রচুর পরিমাণে SO3 নষ্ট হয়। এবার কি করে নষ্ট হয়, কি করে নষ্ট হয়, SO3 কে যদি সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 এ রূপান্তরিত করা হয়
তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এটি একটি তাপদায়ী বিক্রিয়া। তো সেই তাপের জন্যে কি হয়, এই তাপে বেশ কিছু পরিমাণ SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে মিশে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করে, তাকে ঘনীভূত করে সহজসাধ্য নয়, তাই বেশ কিছু পরিমাণ সালফার ট্রাইঅক্সাইডের অপচয় ঘটে। তাই জন্য সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলের সাথে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না, তার জন্য ঘুরিয়ে প্রথমে সেটাকে ওলিয়ামে প্রস্তুত করা হয়। SO3কে 98% H2S উপরে দ্রবীভূত করে ওলিয়ামে পরিণত করা হয়, মানে H2S2O7। তারপরে সেই ওলিয়ামটাকে আবার জল দিয়ে তখন সেখান থেকে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। তারপর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতিটি লেখো। অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতি বা হেবার পদ্ধতি। অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি বা হেবার পদ্ধতিটি কি, যে অনুঘটক রূপে, অনুঘটক কি, অনুঘটক হচ্ছে এফি চূর্ণ বা লোহা চূর্ণ বা আয়রন চূর্ণ, এফি চূর্ণ, উদ্দীপক মান হচ্ছে K2O মানে পটাশিয়াম অক্সাইড ও Al2O3, পটাশিয়াম অক্সাইড আর হচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। বা এর বদলে আর একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মলিবডেনাম, মলিবডেনাম একটা ধাতু, এটাও ব্যবহার করা হয়। এরপরে কি হয়, 1:3 অনুপাতে মিশ্রিত, 1:3 অনুপাতে মিশ্রিত নাইট্রোজেন ও হাইড্রোজেন, এই মিশ্রণকে যদি 200 ATM চাপ আর 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি করা হয়, যদি চালনা করা হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে এটা হবে এরকমটা, N2 প্লাস 3H2, এটা হচ্ছে উভমুখী চিহ্ন, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, তৈরি হবে 2NH3 এবং এটা একটি তাপদায়ী বিক্রিয়া, প্লাস তাপ পাওয়া যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া। আবার এফি চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণের উদ্দীপকের সাহায্যে 1:3 অনুপাতে মিশ্রিত নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে 200 ATM চাপ ও 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালনা করা হলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবং এখান থেকে দেখা যাচ্ছে কি, এটি হচ্ছে একটি উভমুখী তাপদায়ী বিক্রিয়া। উভমুখী মানে হচ্ছে বিক্রিয়াটা এদিকেও যায় প্লাস তাপ উৎপন্ন হয়। এরপরে আর একটা যেটা গুরুত্বপূর্ণ শিল্প উৎপাদন, সেটা হলো ইউরিয়ার শিল্প উৎপাদন। ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি হলো যে প্রথমে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণকে, প্রথমে উষ্ণতাটা লিখে নিই আগে। উষ্ণতাটা কত, উষ্ণতার কাছাকাছি 170 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হচ্ছে মোটামুটি 150 থেকে 200 ATM চাপ। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এক একটা বইয়ে কিন্তু এক এক রকম থাকবে, উষ্ণতা চাপ এক একটা বই এক এক রকম থাকবে, তো এটা মোটামুটি কাছাকাছি একটা লিখলেই হলো। তো উষ্ণতা চাপ প্রথমে দেওয়া হয় কার্বন ডাই অক্সাইড ও তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে ইউরিয়া প্রস্তুত করা হয়। প্রথমে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে, এটাও একটি উভমুখী বিক্রিয়া, H2NCOO NH4, এটা বলা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, তাই তো, হ্যাঁ অ্যামোনিয়াম কার্বামেট। এবার এই অ্যামোনিয়াম কার্বামেটকে পরবর্তীকালে আবার যদি আরও হিট দেওয়া হয় তাহলে সেটা বিয়োজিত হয়ে, এটা অটোমেটিকলি বিয়োজিত হয়ে তৈরি করবে কি, ইউরিয়া, যার সংকেত হচ্ছে NH2CO NH2, এটা হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া শিল্প উৎপাদনের পদ্ধতি গেল। তারপর প্রশ্ন,
পরীক্ষাগারে H2S প্রস্তুতির প্রারম্ভিক পদার্থ বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্রারম্ভিক পদার্থ অর্থাৎ কী কী নিয়ে, মানে কী কী দ্বারা বিক্রিয়া ঘটালে H2S তৈরি হয়। তাহলে আমরা জানি যে ফেরাস সালফাইড যার সংকেত AFS এবং লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় হাইড্রোজেন সালফাইড AFS প্লাস H2SO4 থেকে তৈরি হবে। এটা রুম টেম্পারেচার, কোনো প্রকার টেম্পারেচার, কোনো প্রকার প্রেসার লাগবে না, একদম সাধারণ অবস্থায় এখান থেকে তৈরি হবে FeSO4 ফেরাস সালফেট যোগ হচ্ছে H2S। এবং এটা কি যন্ত্রে করা যায়? একটা স্পেশাল যন্ত্র যার নাম হচ্ছে কি কিপ যন্ত্র। কিপ যন্ত্র যেটা প্রস্তুত করা হয়, ঠিক আছে। এরপর এবং লাস্ট প্রশ্ন আজকের, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার সমিত সমীকরণটি লেখো। কী করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় সেই সমীকরণটি লিখতে হবে। তাহলে এটা যেহেতু আমরা একটু আগে বললাম যে এই বিক্রিয়াটি দুটো ধাপে ঘটে। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে NaNO2 মানে সোডিয়াম নাইট্রাইট প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় মিশ্রণ, দুটোরই কিন্তু জলীয়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আর অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ 1:1 অনুপাতে মিশিয়ে তাদের জলীয় দ্রবণকে, এটা থাকে কিসে? 1:1 অনুপাতে। সামনে কিছু আছে, 1:2 কিছু নেই, তাহলে 1:1 অনুপাতে মিশালে তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO2 প্লাস NaCl। পরবর্তীকালে আবার এই যে NH4NO2 এইটা আবার বিয়োজিত হয়ে তৈরি করে, উৎপন্ন হওয়ার মাত্র এই বিক্রিয়ার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হলো, সেই অ্যামোনিয়াম নাইট্রাইটটা আবার উৎপন্ন হওয়া মাত্রই বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে তৈরি করে নাইট্রোজেন প্লাস 2H2O। ওই জন্য ওখানটায় ছিল যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে তো সরাসরি, এইটা যদি বাদ দিই, অ্যামোনিয়াম নাইট্রাইটকে তো সরাসরি উত্তপ্ত করলেও নাইট্রোজেন পাওয়া যাচ্ছে, কিন্তু কেন করা হয় না? কারণ করা হয় না, অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি সরাসরি উত্তপ্ত করা হয় তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপাদিত হয়, যার ফলে বিক্রিয়ার বেগ বেড়ে যাবে এবং বিস্ফোরণের সম্ভাবনা থাকবে। তাই জন্য প্রথমে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডেরকে মিশিয়ে তাদের জলীয় দ্রবণ তৈরি করা হয়, তাদের জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করা হয়, তারপরে সেই অ্যামোনিয়াম নাইট্রাইটকে মানে কিছুই করতে হয় না, নিজেই বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং দ্বিঅণু জল উৎপন্ন করে। তাহলে এই গেল পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। তাও কিছু কিছু টপিক আমি কভার করতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কোশ্চেন আমি লিখেছিলাম কিন্তু আর করলাম না। ওই HCl, HNO3 ও H2SO4 শিল্প প্রস্তুতি ওই পার্টটা বাকি থাকলো। যদি তোমাদের মনে হয় বা এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে ওইটা মানে এরকম করে প্রশ্ন উত্তরের মাধ্যমে রিভিশন করব, তাহলে কমেন্টে লিখে জানাবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এখন আপাতত আর করছি না, এই অবধি থাকলো, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।